হচ্ছে সকাল 10টা এখনো পর্যন্ত আজকে আমাদের সকালের খাবার শেষ হয়নি। কেন কেন শেষ করো না? ভিডিও বানানোর জন্য না, অলসতার কারণে। আমারও খিদা মানে কাজ করতে করতে কি মানে ভুলে গেছি যে সকালে খাইতে হবে, খিদা খুব একটা লাগে নাই, এই জন্য খাওয়ার প্রতি খুব একটা আগ্রহও নাই। তো এখন উনি সকালের খাবার খাইতে বসছে, আপনাদের একটু দেখায় আজকে অলসতার মাঝে কিভাবে মজার মজার খাবার খাওয়া যায়। ঠিক আছে, কিছুই রান্না করি না, কিন্তু তারপর এই খাবার দেখে অনেকে আবার মানে ভয় পায় না। ঠিক আছে, এই খাবারটা হচ্ছে ছাতু। এটা কিন্তু অনেক দামি খাবার, বড় লুকসের খাবার। ঠিক আছে, এই এক ডিব্বা ছাতুর দাম কত? 300। এটা আমরা 3 মাস, এইটা আপনারা ভাবেন না যে সত্যি সত্যি আমরা বড় লোক। এই এক ডিব্বা ছাতু আমরা 3 মাস ভরে খাম। ঠিক আছে, তাহলে আমাদের পোষাইব আর কি। তো দেখেন এখানে খাবারের জন্য কি নিছে, খাবারের জন্য নিচে হচ্ছে মুড়ি, তারপরে একটা কলা, তুমি না 2টা কলা নেবে, একটা নিলে তারপরে যে একটু ছাতু, দেখছেন কতটুকু ছাতু নিছে। এরকম 2 চামচ করে ছাতু খেলে 3 মাসের জায়গায় 6 মাস খাওয়া যাবে না, ছাতু তো বেশি খাওয়া যাবে। তো এরপর লাগবে হচ্ছে জল। তো আপনাদের দেখাই কিভাবে রেসিপিটা তৈরি করতে হয়, তুমি একটু দেখাও তো আজকের জন্য, তুমি আমার শেফ রান্না বান্না দেখানোর জন্য। যাই হোক, যে আজকে হলো আমাদের তো নিরামিষ, আজকে নিরামিষ খাবো, ওই জন্য ওই যে ছাতু মুড়ি আর কলা। ঠিক আছে, আমারটা ধরো না, ছোটবেলা আমরা যে ছাতু খেয়েছি ওটা না, ছোটবেলা ছাতু খেতাম হলো নাড়ু, মোয়া, তারপরে গুড়, দুধ এগুলো দিয়ে মিশিয়ে, অনেক টেস্টি। তুমি কি কভার সেভেন্স? আমি কভার সেভেন্সি যে বয়স বাড়ার সাথে সাথে খাওয়ার না, তুমি কভার সেভেন্স যে আমি তোমার জিনিসপত্র ঠিক মতো খাইবারও দেই না। এটা তো তুমি এটাই কভার সেভেন্স, শুধু শুধু ও কথা ঘুরে লাভ নেই। তোমার নামে চিনি, তুমি ব্যক্তিটা কেমন ব্যক্তি বুঝছো? প্রত্যেকবারই খাইবার ভাই আমার নামে কোনো না কোনো বদনাম তুমি করবা, এটা তোমার একবার রক্তের সাথে মিশে গেছে। তুমি যদি তোমার কাছে টেনে নিয়ে দাও, এটা তো আমার কিছু করার নেই। আমার কাছে টেনে নিবে না, তুমি আমারে, আমি একবারও তোমার কথা কিছু কই নাই। আমার কথা না কইলে তুমি আমার উদ্দেশ্য করে কইতাছো। তুমি টেনে নিয়ে যাবে তোমাকে, না অসুবিধা নেই, একদিকে গেলি। তো এটা ছাতু দিয়া আর কি একটু মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে আর কি ছাতুর সাথে। আমি একটু লবণ মিশিয়ে নিছি, যেহেতু আপনার দিব না মিষ্টি, কোনো কিছু নিব না। মিষ্টির মধ্যে যে কলাটা একটু মিষ্টি। ঠিক আছে, এটা কিন্তু যারা ডায়েট করে তারাও খায়। ছাতুটা ভালো, খারাপ না, মানে প্রচন্ড এনার্জেটিক। আমার না ঠান্ডা লাগছে তো তাইতে কথা কইবা নি, মানে সবকিছু অন্যরকম হয়ে গেছে। মানে ঠান্ডা লাগছে, মানুষ তো উতলায় আজকে প্রথম শুনলাম। কথা বলতে পারতাছি না, দম পাইতাছি না। আপনারা শুনে রাখেন, ঠান্ডা লাগলে কিন্তু মানুষ তো উতলায়। উচ্চারণ হইতে চায় না কোনটা, জিভে বাড়ি হয়েছে, ও জিভের মধ্যে ঘা আছে, জিভে ঘা হয়েছে। এখন ঠুটেও ঘা না, জিভে কানেও ঘা, আমি কথাও শুনিনি। এইভাবে এটা আবার শরবত বানিয়েও খাওয়া যায়, সুবিধা। আমি খাবো ওটা, আমি লবণ দেখাই গেলে শরবত বানাই, মানে 1 গ্লাস ছাতুর মধ্যে 2 চামচ ছাতু দিয়ে আমি আমার রেসিপি আমি দেখাবো আগে। কলাটা আপনি দেখা যাচ্ছে যে একটু মিষ্টি, খেতে স্বাদ লাগতেছে। হালকা একটু মুড়ি মিশিয়ে নিলে মসমস করবো, খাইতে স্বাদ, মসমস করবো। ছাতুর একটা ঘ্রাণ আছে, আর এটা আপনি আমাদের স্বপ্নে পাওয়া যায়। তোমার স্বপ্নে মানুষ কেমনে যাইব? যারা বুঝা তারা বুঝবেন। ও, তোমার সাথে তো অন্যরকম মানুষ চলাফেরা করে। সরি, আমি তো জানতামই না। ঈশান, তুমি কি খাইছো সকালে? ঈশান, তুমি কিছুই খাও নাই? দেখছো যেমন বাপ তেমন পোলা, সকালবেলা গরম গরম ভাত রান্না করে ডিম ভাজি করে খাওয়াইছি, দেখছো কি করতেছে তোমার পোলা? কিছুই খায়নি। নিজে তো ওইসব পোলা মেয়ে দুটো তোমার পক্ষে কেমনে নিলা তুমি? যাই হোক, সপ্তাহে 1 দিন বা 2 দিন এটা খাওয়া যেতে পারে। সকালবেলা ওনাকে বলছিলাম জলপাই আনার জন্য, এটা হচ্ছে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তো আমি কিভাবে রাখি একটু বলি, সবই সহজ উপায়, মানে আমি যা যা করি পৃথিবীর সব থেকে সহজ যে জিনিসটা, ওই জিনিসটাই আমি করি। কঠিন জিনিসের আশপাশ দিয়েও যাবো না আমি। ঠিক আছে, তো কিভাবে কি করছে একটু বলি। কিছুই করি না, বাজার থেকে জলপাই কিনে আনবেন। ভালো জলপাই আনলেও সমস্যা নেই, একটু পচা দোসা আনলেও সমস্যা নেই, কারণ পচা দোসা জলপাইয়ের দাম কম। যত জিনিস সুন্দর দেখবেন তত দাম বেশি। ঠিক আছে, এই যে তুমি আমার কও যে তুমি বিয়ে করে জিতো নি, তুমি জিতবা কেন? তুমি টাকা খরচ করতে না, তুমি একটা ভালো আমার উল্টা টাকা দিতে দিলে তুমি একটা সুন্দর মেয়ে পাইতে। তুমি সুন্দর মেয়ে কেমনে ভেবে কও? তোমার তো কিছু থাকুন নাকবো, কিছু দেন নাকবো, তারপর তো তুমি সুন্দর মেয়ে হবে। তাহলে আবার আমার কও কে কথা? তাহলে আবার আফসোস করো কে? আফসোস করো না, অমুক জায়গায় অমুক মেয়ে দেখেছিলাম,
ওই মেয়েটা কি সুন্দর আসাল, তাহলে আমার বিয়ে না করলে ভালো, তাহলে আমার নামে আফসোস করতে তুমি। ও কি একটা বোকামি যে করছে, ভগবান যে কে নিয়ে কামনা করলো। এখন আমরা জলপাইয়ের কাছে ফেরত আসি, ওইদিকে গেলে পরে আর কিছু কথা কওয়া যাবে না, গেলে ওটার ব্যাপারে আর কি কথা বলতে হবে। যাই হোক, তো ঠিক আছে, জলপাই কীভাবে সংরক্ষণ করবেন, পরিষ্কার করে জলপাইটা ধুয়ে নেবেন। এই দেখেন চকচকা তকতকা করে ভালোইছে। ঠিক আছে, এখন ধোয়ার পর একটা পলিথিন নেবেন, পলিথিনও নিতে পারেন অথবা আপনারা প্লাস্টিকের বক্সও নিতে পারেন। এই যে ধোয়া জলপাইগুলো জাস্ট এটার ভিতরে আগে ভরে নেব, আর কোনো কাজে নেই। আমি সেদ্ধ করে রাখি না জলপাই, আমি কাঁচাটাই রাখি। সেদ্ধ করে রাখলেও হয়, সমস্যা নেই, তবে সেদ্ধ করা দরকার পড়ে না, এভাবে রাখলেই হয়। এটা জাস্ট শুধু আমি করব, ফ্রিজে রেখে দেবো। দেখছেন কত সহজভাবে করি। জলপাইয়ের যে বুটা, সেই বুটাও ফেলাই না, এমনি রাখবো। যখন রান্না করুন তখন একটা একটা করে ভালো, মানে এতগুলো যদি পরিষ্কার করতে চাই আমার আধা ঘন্টা সময় দেন, কি দরকার আছে খাও, এগুলো এমনি রেখে দেই। যখন খামো একটা দুটো করে বের করুন, তখন একটা দুটো করে পরিষ্কার করে নিন, মাথায় বুদ্ধি থাকুন না, বুঝছো? এখানে আমার জলপাই প্যাক করা শেষ। এরকম একটা প্লাস্টিকের মধ্যে মানে পলিথিনের মধ্যে নিয়ে নেবেন। এই ক্যামেরাম্যান আসো, একটু হেল্প করো। তো দেখছেন ক্যামেরাম্যান, স্বামীরে বেশি বেশি কাজ করাইবেন, কখনো বসে রাখবেন না। যত বেশি কাজ করবেন তত আপনার জন্য ভালো, তাহলে দেখবেন যে ভালো থাকবো, শান্ত থাকবো, সুস্থ থাকবো। দেখছেন কত সুন্দর সহজভাবে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, বুদ্ধি ট্রিক্স। তো এটা এখন কেমনি সংরক্ষণ করে রাখুন, তাহলে পলিথিনে বললে আর ধুইলেই তো হবে না, এটা সারা বছরের জন্য রাখতে হবে। সারা বছরের জন্য রাখতে হলে আপনাদের বাসায় যদি ডিপ ফ্রিজ না থাকে সমস্যা নেই, এই যে এরকম ফ্রিজ সবার বাসায় থাকবে। ঠিক আছে, এরকম ফ্রিজে নর্মাল রাখা, ডিপটা ব্যবহার করতে হবে। নর্মাল রাখলে কিন্তু আর 15 দিনের বেশি থাকবে না। এই যে ডিপটা খুললাম, ভালো হয়েছে, সেদিনকে আমি এটা পরিষ্কার করছি, আজকে বিরুদ্ধে দেখা হয়েছে। দেখছে আমি তো অনেক পরিষ্কার দিয়ে দিই, কি সুন্দর সবকিছু চকচকা তকতকা। আসলে এটা যদি আগের দিন দেখাইতাম পরিষ্কার রাখি, তাহলে আপনারা পেতেন আপনি মনে জীবনে যদি ফ্রিজ পরিষ্কারই করেন না। তো এই সাইডে আমি চালের গুঁড়া রাখি, ঠিক আছে, এখানে শুধু চালের গুঁড়া আছে। আমি হচ্ছে আটকে গেছিল বড় হয়েছে। আর এইদিকে রাখি সব যে যেরকম কাঁচা সবজি, ধরেন এখানে টমেটো আছে, এখানে টমেটো আছে, এখানে আম আছে, পাকা আম। ঠিক আছে, যদি কত টমেটো খাবো না, এখানে টমেটো আছে। টমেটোগুলো প্রায় শেষ হয়ে গেছে, আমি টমেটোর ভিতরে রেখে দিই, নাকি বাইরে রাখি, বাইরে রাখি। এই যে রেখে দিলাম। এটার ভিতরে আছে কাঁচা আম, এটার ভিতরে পাকা আম, এটার ভিতরে কাঁচা আম, যেমন লাগে পাকা আম হয়েছে। তুমি একসাথে অনেকগুলো আম ছিল, বেশি হয়েছিল, তার জন্য আমি রেখেছিলাম ফ্রিজে। পরে এই খাওয়া যায়, ওই যে ওটা জানি কি বলে, চাটনি বাটনি খাওয়া যায়। তো এই হচ্ছে এভাবে রেখে দিব আমি 6 মাস, মানে সামনে বছর পর্যন্ত আপনারা খেতে পারবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। 26 সালে হ্যাঁ, বড় বলেও সমস্যা নেই, কারণ হচ্ছে যে এটা বড় হওয়ার পর একটু 5 মিনিট আগে বের করে রাখবেন, তারপরে কাটবেন, শেষ হয়ে গেল জলপাই সংরক্ষণ করা। কত ইজি দেখছো, শিখে রাখবো, আমি মরে গেলে এভাবে করে খাইবো। এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করতেছি আমি। আজকে তো নিরামিষ রান্না বান্না করতেছি। এখানে করতেছি হচ্ছে পেঁপের তরকারি। পেঁপের তরকারি বলতে শুধু পেঁপে দিয়া, তারপর হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে একটা সবজি রান্না করি আমি। ওইটা সারা বাবার খুবই পছন্দ এবং আমারও ভালো লাগে, এর জন্য আমি এইটাই রান্না করি বেশিরভাগ ক্ষেত্রেই। আজকে আবার বাসায় তেমন একটা সবজিও নাই, একটু জল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি খাবো সকালের খাবার, ছাতুর শরবত খাবো। এই দেখেন ওষুধ খাইতেছে। এর আগে একটা ব্লগে আমি বলছিলাম কি যে আমার নিরামিষ খেতে ভালো লাগে না, বুঝছো, নিরামিষের ফ্লেভারটা আমার ভালো লাগে না। পরে একজন আমার কমেন্ট করে বলছিল যে আপনি রান্না করার পরে একটু ঘি দিয়ে দিবেন। তারপরে আমি মানে এই তরকারি বা যে কোনো নিরামিষ রান্না করার পর ঘি দিয়ে দিই, খুব ভালো লাগে না খাইতে। তারপর দিকে আবার নিরামিষ খেতে মানে খুব ভালো লাগে। তো ওই দিদিকে ধন্যবাদ জানাই, আসলে এত টেস্ট হয় রান্নাটা। হ্যাঁ, মানে সবজির ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারটা আসে, ভালো লাগে খুব খাইতে। আমরা তো আগে এভাবে মানে ঘি খুব একটা খাই না, তো এর জন্য দিতাম না, কিন্তু ওনার কথা শুনে দিয়ে একদিন দেখলাম যে না আসলে খুব ভালো লাগে। যারা নিরামিষ না খাইতে পছন্দ করেন, ঘিয়ের ফ্লেভার নিতে পারেন, তারা কিন্তু এটা খাইতে পারেন, আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক কিছু জানতে পারে, যেটা আমি তো সবকিছু পারি না, স্বাভাবিক, সবাই কি সবকিছু পারে, বেশিরভাগই পারি না। যাই হোক, আজকে কি কি রান্না করছি আমি, আজকে এখানে আছে 3 রকমের ভাজা, পটল ভাজা, তারপরে করলা ভাজা, হচ্ছে বেগুন ভাজা না, আর এখানে হচ্ছে করলা দিয়ে ডাল, মুগের ডাল। এই ডালটা আমার খুবই ভালো লাগে নিরামিষের মধ্যে, তো এই ডালটা রান্না করছি, ভাজি করছি 3 রকমের, আর হচ্ছে একটা পেঁপে দিয়ে সবজি রান্না করলাম আর কি। আবহাওয়াটা মানে এখনকার আবহাওয়া দেখে বোঝা যায় না, এই দেখা যায় রোদ, আবার দেখা যায় ই হয়ে গেছে। তো গাছগুলো অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না, গাছগুলোর অবস্থা আমার বেশি একটু ভালো না, তো দেখে একটু এসে দেখেন
সকালবেলা তো পূজা করে বাবা, ফুল মনে হয় সব ছিঁড়ে নিয়ে গেছে। আর আমার পর্তলিকা গাছে এখন আর ফুল হয় না আগের মতো, মানে ফুল শেষ হয়ে গেছে। আবার নতুন পাতা হলে বা নতুন কলি হলে তাহলে হয়তো ফুল হবে। দেখেন তো চেহারা কি অবস্থা হয়ে গেছে, কি সুন্দর গাছ আছে আমার, এগুলা বাগানটা নষ্ট হয়ে গেছে। গতকালকে ভিডিওতে আমার একটা কমেন্ট আসছে যে আমার বাসায় যে দিদিকে দেখি মাঝে মাঝে, আপনারা হয়তো ভিডিওতে দেখেন একজন দিদি আসে আর কি, তো সে কে আসলে, সে মানে অনেকে এমনভাবে কমেন্ট করে যে সে না জানি কি আমার বাসায় হঠাৎ করে আসলো, দেখি আসে আবার জায়গায়, এটা কে, মানে একটা কৌতূহল। তো সেই কৌতূহলটা আপনাদের সাথে একটু মানে ফাঁস করে দেই, রহস্যটা ভেদ করি আর কি। তো রহস্যের মধ্যে হচ্ছে ওনাকে রাখা হয়েছে, উনি শুধু সকালে ওই 7টা সাড়ে 7টার দিকে আসে। উনি বাবা যে পূজা করেন না, ঠাকুর পূজা, দৈনন্দিন ঠাকুর পূজা যেটা, ওই পূজার যে থালা বাসন হয় ওইগুলো ওনাকে ধুয়ে দেয়। উনি হিন্দু মানুষ আর কি। তো ধুয়ে দেয় কেন, বাবা বলে যে 4 তলা বেয়ে উঠতে উঠতে আমার আর এনার্জি থাকে না এইগুলো করার মতো, মানে পূজার জোগাড় করে দেয় আর কি। এই ধরেন থালা বাটি ধুয়ে দেয়, ঘরটা একটু পরিষ্কার করে দেয়, এই কাজ আর কি। এই কাজ করে দেয়, সাথে আমি কাপড় চোপড় ধোয়ার জন্য রাখছি, মানে আমি এক কাজ রাখছি আর বাবা এক কাজ রাখছে। এই বাবা মানে কাজের জন্য আসে আর কি, হেল্পিং হ্যান্ড বলতে পারি। তো উনি সকালের দিকে এসে আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া যায়, আর বাবার ওই টুকটাক কাজকর্ম করে দেওয়া যায়। আমি আপাতত একটা কাজের জন্যই রাখছি, কারণ আমি তো আসলে জব করি না, এর জন্য থালা বাসন ধোয়া আসলে আমার দিতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর ঘর তো মনে করেন যে দেখা যায় যে আমি যেদিন সময় পাই বা আমার শরীরে এনার্জি থাকে তখন আমি দেখা যায় রেগুলারই মুছি এরকম। আবার মাঝে মাঝে দিন কাপড় চোপড় না থাকে ওই দিন আবার ওনাকে আমি ঘরও মোছাই, মানে পাল্টে পাল্টে আর কি কাজ করা। তো সারা মনে আসলো স্কুল থেকে, এই যে হাই হাই রে, সোনালী ব্যাংক বাসায় নিয়ে এসেছেন। এই ব্যাংক বলতে তো আমি বুড়াই যাবো পড়তে পড়তে, এত বড় কে, এটা বড় করলে এটাতে একটা ফ্ল্যাট কিনুম, আইফোন কিনুম। এত বড় ব্যাংক আনা দরকার, এত বড় ব্যাংক আমি তো গড়ে আর জীবনে ভাঙাই পারবো না আমি। বাবা বাবা এই ব্যাংকে বাবা অনেক টাকা যাবে, ব্যাংক ভেঙে অনেক টাকা না, ওই বড় বন্দুকটা কিনবে, ঠিক আছে? বাবা ডিমান্ড রে, ঈশান আগে বায়না করে দিছে, সারার বায়না কি ম্যাডাম দিয়ে এদিক টাকা না, আজকে লাস্ট ক্লাস ছিল সারামণির, এরপরে পরীক্ষা হবে, পরীক্ষার পর আর ক্লাসই হবে না। তোমার বাবার চ্যানেলটা নিয়ে আসো তো, সাইজটা এটা ভালো ছিল, এটা বেশি বড় আলাইছে, এটা দেখলে তো সবাই কইবো এই টাকার অভাব নেই, যে বড় ব্যাংক কিনে রাখছে এরা। আরে ব্যাংকে তো টাকা রাখা নিরাপদ না, তো জানো মাটি ব্যাংকে একই কথা, মাটির ব্যাংক নিয়ে যাবো মানে আমাকে টাকা কম। এই ব্যাংক কিনছো কত টাকা দেয় সেটা বললাম আমি, সেটা শুনতে 300 টাকা দিয়ে ব্যাংকের দাম নিয়েছে, এটা কোনো মানে হইলো কোন? এত বড় ব্যাংক ভরতে ভরতে তো আমরা পুরো হইলাম না। ঈশান বাবা আমাকে ঈশান বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, কত ব্যাংক কিনছে বাবা বাবা হ্যাঁ বাবা আগে সাইজটাই কিন্তু ঠিক আছে, এই সাইজ জানা দরকার কি আছে? 1 লাখ টাকা জমে গেল। 1 লাখ টাকা বেশি জমবো, 1000 টাকার নোট ওই সারা টাকা নিয়ে গেছে, কত টাকা দিয়েছে সারা দাম আর বেশি বড় লোক, আমার পার্সে তো এত টাকা নাই, তোর কাছে কত টাকা আছে? বলবি একটা নোট তলে আলাদা করে দিবেন। দেখতো দিলে যে আমার জন্য আছে এত বড় ব্যাংক, আমি কতদিন করে কত বছর ধরে ভাঙবো এটা কোন? তুমি জানো কোন দিকে তোমার তো যা কিনো লেবু কিনতে যা থাকে তোমার, বাবা ওই বাবা ওই যে লেবু নিয়ে হয়েছে আর কি জিনিস সাথে। বাবা ওই বাবা বাবা এ ব্যাংকটা বেশি বড় না লাগে, বাবা আমার আগের সাইজটাই ভালো আছে, এত বড় ব্যাংক কেন আনছো? হ্যাঁ এই ব্যাংকে বাবা বাবা এই ব্যাংকে অনেক টাকা তুমি, এই যে ব্যাংক ভেঙে আমাকে একটা বড় বন্দুক কিনবে, বড় ঠিক আছে বাবা, বড় বন্দুকটা কিনে দেবো তোমাকে। দুপুরবেলা একটা গিফট পেলাম, আমি ব্যাংক আনতে বলছিলাম, এক ব্যাংকে ল্যাপটপ কিনছিলাম আমি, ঠিক আছে, আরেক ব্যাংক রাখবো যে ফোন কেনার জন্য, একটা ফোন কিনবো ভাবছিলাম, যাই হোক। তো এত বড় ব্যাংক নিয়েছেন বলেন, এই ব্যাংকটা ভরতে 3 থেকে 4 বছর সময় লাগবে আমার কাছে যতটুকু ধারণা। টাকা তো একবারে বুক করলে এই ব্যাংকে রাখা যায় না, জমা একটা ব্যাংকে মানে 1 বছর লাগে, ব্যাংক আনার কোনো মানে আছে? এত বড় ব্যাংক লাগে, অদ্ভুত কর্মকাণ্ড করে। সন্ধ্যাবেলা পোলাপানে কইতাছে খিদা লাগছে, তো এখন শর্টকাট রেসিপি, সারা জীবন করে শর্টকাট বানিয়ে চললাম। তো দেখেন কি বানাইতেছি, আমি স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। এরকম ফ্রেঞ্চ ফ্রাই আপনারা সচরাচর কোনো ধরনের রেস্টুরেন্ট বা দোকানে খুঁজে পাবেন না, এটা একমাত্র আমিই বানাই। এটা কেমনে বানাইছি একটু বলি, দাঁড়ান আগে এটারে সাইজ করে নিই, এটা একটু হয়ে নেক, এই যে দেখেন এটা এখন হয়ে নেক,
একটা মিশ্রণ বানিয়েছি, এটা চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে বা আলুর চপ বানানোর ক্ষেত্রে বিভিন্নভাবে চপ বা পাকোড়া বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এইভাবে একটা মিশ্রণে ডুবিয়ে এখানে আলু কেটে রাখছি, এভাবে ভাজি করি। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো শুধু আলু লম্বা লম্বা করে তেলে ভেজে খাই আর ওই আলু ভাজি খাওয়া একই কথা। এরকম করে খাইলে মনে হয় যে না একটু অন্যরকম কিছু খাইতেছি, নাস্তা খাইতেছি, মুসমুসে খুসখুসে। ওই মনে করেন যে হুটা হুটা আলু ভাজি তেল দিয়ে ভেজে ভেজে সস দিয়ে ভরে খাইলে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এটা মজা লাগে বলেন। যাই হোক, কিন্তু আলু ফ্রেঞ্চ ফ্রাই তো অমনি খাই আর কি। যাই হোক, তাহলে আমারটা ফ্রেঞ্চ ফ্রাই না, আমারটা আলুর পাকোড়া, ঠিক আছে, সমস্যা নেই, যেটাই বলেন, কিন্তু এভাবে খাইতে বেশি ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই হইতেছে দারুন, এত মুচমুচে খাইতে, আলুগুলো এত নরম হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো কমপ্লিট। ঈশান, এটা তোমার, নাও, দিতে পারবা? যাও খাও গা। এই দুইজন এখন খাইতে বসলো, একজন নিচে।